দুয়ারে রিপোর্টার এই বুলেটিনে এবার নজর রাখতে হচ্ছে দেগঙ্গার দিকে। দেগঙ্গার গোবর্ধনপুরে সেখানে খুনের হুমকিতেই হার্ট অ্যাটাকে মৃত্যু। তৃণমূল বুথ সভাপতির মৃত্যুতে অভিযোগ পরিবারের। তুই চিন্তা করিস না, পয়সা তাহলে জমি হবে। বলতেছে তুমি আজকে 70 বছর দাদু করেছে, তুমি করতেছো কেন? ওরা আমার কথা দেয়, আমার কাছে টাকা দেবে না কেন? এই টেনশনে মারা গেছে। ফিরোজমণি। ফিরোজমণিটা কে? ওই যে সবাই জমি কিনেছে বাবুদের কাছ থেকে। ওর কোনো পরিচয় আছে ফিরোজমণির? কোনো রাজনৈতিক কোনো পরিচয় আছে? টিএমসি পার্টিরই রাজনৈতিক পরিমাণে টিএমসি পার্টি একজন কর্মী, কোন ওইসব ওই থানা ধরে এইসব গুলো করে, ভয় দেখায় মানুষকে ভয় দেখায়। ওই এমএলএ ওর দেখতে পারে না, বেশি বিদল করলি তোর মার্ডার করে দেবো। কে বলেছে এটা? ফিরোজমণি বলেছে। কাকে বলেছে? আমার ছেলে। সালিশি সভায় বাড়ির লোকদের মারধরের অভিযোগ, ভয় দেখিয়ে জমি দখলের অভিযোগ। কাজীদের কাছ থেকে জমি তাদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তাদের থেকে লিখে নিচ্ছে। তো বিভিন্ন হুমকি দেওয়াতে এই নিয়ে আমার একটা ভাই গত সোমবার মারা গেছে। তার একটি জমি মাফিয়াদের কাছে এসেছিলাম আমি এবং আমার পাড়ার বেশ কয়েকজন। এখানে এম খান বলে একজন আছে, এই জমি মাফিয়াদের মদতদাতা। হ্যাঁ, টিএমসি সায়াতলে আছে মুস্তান বাহিনী এবং ক্যাডার বাহিনী, তাদেরকে ফোন করে ডেকে নিয়ে এসে আমাদের মারধর করে। এদিকে তৃণমূলের একাংশ ভূমি রাজস্ব দপ্তরের কর্মীদের বিরুদ্ধেও অভিযোগ। বর্তমান যে এখন রাজনীতি দল, এই রাজনীতি দলের কেউ সবাই না, কেউ এই সুযোগটা পেয়ে গেছে। বেলার ওখানে থাকে কিছু লোক, তারা ওখান থেকে বেলার ওখান থেকে জেনে শুনে বুঝে ওদের বাড়ি চলে গেছে। ওদের বাড়ি বিভিন্ন জায়গায়, এক জায়গায় না, কিন্তু সেখানে গিয়ে জমিটা ওদের কাছ থেকে যে কোনোভাবে রেজিস্ট্রি করে দিলে, কমপ্লিট করে দিলে চলে এসে এখানে বলছে যে তোমার এই জমিটা তোমার কাছে রয়েছে, তা যার নামে ছিল তার কাছে নেই, আমরা এখন কিনে নিয়েছি। আমরা কিনে নিয়েছি, আমাদের কাছ থেকে আপনাদের কিনতে হবে। আপনাদের জমিতে উঠে দাও, আমরা তোমাদের এত টাকা দিই। জিয়াউল রয়েছে আমাদের সঙ্গে। জিয়াউল, খুনের হুমকিতেই হার্ট অ্যাটাক আর তারপরই মৃত্যু হয়েছে দেগঙ্গায়, আর এই মৃত্যুকে কেন্দ্র করে একেবারে উত্তেজনা ছড়িয়েছে। কিন্তু পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে ফিরোজমণির বিরুদ্ধে। ফিরোজমণি কে এবং একই সঙ্গে জানতে চাইব নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে। দেখো, যেটা অভিযোগ, অত ফিরোজমণি ইনি হচ্ছেন এক এলাকার জমি মাফিয়া, এমনটাও কিন্তু এই মহিবুল যিনি মারা গেছেন বুথ সভাপতি, তার স্পষ্ট, তার পরিবারের স্পষ্ট দাবি যে এই আর কি অর্থাৎ ফিরোজমণি তিনি দিনের পর দিন হুমকি দিচ্ছেন, জমি কেড়ে নিচ্ছেন এবং জমি দখল করছেন, এবং তা নিয়েই এলাকা এই মহিবুল তিনি বারবার প্রতিবাদ করেছিলেন এবং তারপরেই তাকে খুনের হুমকি দেওয়া হয়। এই খুনের হুমকি দেওয়ার পরেই এই মহিবুল বুথ সভাপতি তার হার্ট অ্যাটাক করে, অর্থাৎ তিনি টেনশন করে হার্ট অ্যাটাক করে, এমনটা পরিবারের অভিযোগ। ফলে এলাকার প্রায় 70-80 বছর ধরে জমি চাষ করছে, সেই জমি হঠাৎই ফিরোজমণি অর্থাৎ জমি মাফিয়া সেখানে থাবা বসিয়েছে এবং এই থাবার ফলেই কিন্তু সেখানে তাদের জমিও, সেখানে প্রায় 25 শতক জমি তাদের কাছ থেকে জোর করে দখল করে নেওয়া হয়েছে, এমনটা অভিযোগ। এবং তারপরেও কিন্তু এই যখনই এই বুথ সভাপতির মৃত্যু হয়েছে, তারপরেই এলাকায় একটি সালিশি সভা বসে। সালিশি সভায় সেখানে এম খান বলে একজন তৃণমূলের একজন নেতা, তার বাড়িতে সালিশি সভা হয়। সেখানেও যখন এই সালিশি সভায় মীমাংসার হওয়ার কথা ছিল, সেই সময় তাদের বাড়ির লোকজনদেরকে, পরিবারের লোকজনদেরকে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় 5 জন গুরুতর জখম, তাদের মধ্যে একজনকে পাড়া হাসপাতালে ভর্তি। ফলে জানি ইতিমধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দেগঙ্গার গোবর্ধনপুর এলাকায়। বেশ, চারবারে যে সালিশি সভা, সেই তৃণমূল নেতা এম খান তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কি হয়েছিল, জমি একটা জমি কেনা বেচা হয়, আজ থেকে মাস 4 আগে মনে হয় জমিটা রেজিস্ট্রি হয়ে গেছে। তার মীমাংসাও আমি করেছিলাম, এক সময় করেছিলাম, মানে 5 লাখ টাকায় 10 লাখ টাকার জমি 5 লাখ টাকায় দিতেও বলেছি, যেহেতু সেই জমিটা তারা নাকি করে খাচ্ছে। এখন আজকে এসে সেই 5 লক্ষ টাকা আমার বলছে প্রেশার বাই প্রেশার, যে আমার ওই 5 লক্ষ টাকাটা ওদের কাছে আদায় করে দিতে হবে, আরও একটা জমি আছে মনে হয় 30-32 শতক, সেটা ওদেরকে লিখে দিতে হবে। শুধু খুবই আতঙ্কে এই ব্যাপারটা নিয়ে আমি বারবার অনুরোধ করেছি যে এটা আমার বাড়ি,
এখান থেকে তোলা হবে না, তাই মানে সে বিধি কিস্তি অবস্থা, তাই মানে টানতে টানতে মারতে মারতে আমার সামনে থেকে নিয়ে গিয়েছে, আমি গিয়ে মানে উদ্ধার করা খুব কঠিন হয়ে গেছে। অভিযোগ অস্বীকার জমি দখলে অভিযুক্ত ফিরোজ মনির। বলছে আমার কাছ থেকে ওরা 32 শতক একটা জমি কেনে, মদ ফদ খেত, এখন কীভাবে কী হয়ে হঠাৎ মারা যায়। মারা যাওয়ার পরে এরা মস্তানিভাবে এখানে এসে বলছে ওই 5 লক্ষ টাকা রিটার্ন দিতে হবে, জমিটা আর একটা জমি আছে সে জমিটা ফ্রি লিখে দিতে হবে এতিমদের। এই প্রেশার দেওয়ার পরে ওরা বাইরে বেরিয়ে যায়, বললো ঠিক আছে আমি একটু আলোচনা করি। তারপরে ওরা ফের নেক্সট টাইম ঢুকে বললো আমরা সন্ধ্যেবেলা একটা কম বেশি আলোচনা করে দেখি কীভাবে কী করা যায় একটা গল্প করি। তখনই আমাকে ধরে বার করে নিয়ে চলে যাচ্ছে মারধর করতে করতে। খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস জেলা তৃণমূলের। সে আমি দলকে জানাবো, সব ব্যাপারগুলো দলকে তো অবশ্যই জানাতে হবে আমাদের। মারা গেছে একজন, সেও ওখানকার বুথ সভাপতি, আপনাদের উদ্যোতন কর্তৃপক্ষ জানাবো, কিন্তু মারা গেছে আমি গেছিলাম দেখতে, তাকে দেখেও এসেছি। ঠিক আছে, আমি নিশ্চয়ই আমার দলের নেতৃত্ব এগুলো সব জানাবো। এই বিএলআরও যুক্ত, বিএলআরও নাকি কাগজপত্র করে দিয়েছে, তার জন্যই এই গন্ডগোল হয়েছে। কিছু বিএলআরও আছে দুর্নীতিগ্রস্ত, অলরেডি আপনারা দেখেছেন, আপনাদের সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে 180 জন বিএলআরকে অলরেডি ট্রান্সফার করে দিয়েছে, কিছু এসডিএলআরকেও ট্রান্সফার করেছে। নদিয়ার তেহট্টে সরকারি জমি দখল থমকে সরকারি প্রকল্পের কাজও। তেহট্টে শ্যামনগর পঞ্চায়েত কঠিন বর্জ্য প্রকল্পের পরিকল্পনা নেয়। যে জমিতে প্রকল্পটি হওয়ার কথা সেই জমি দখলের অভিযোগ 4 জনের বিরুদ্ধে। জবরদখল রুখতে প্রশাসনের দ্বারস্থ পঞ্চায়েত প্রধান। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সমীর রুদ্র। সমীর রুদ্র, এখান থেকে একটু বোঝার চেষ্টা করব তোমার কাছে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন সরকারি জমি যারা জবরদখল করবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, আর এখানে সরকারি জমি জবরদখল আর তার জেরে থমকে রয়েছে সরকারি প্রকল্পের কাজ। প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? একদমই তাই প্রিয়ঙ্কা, যেখানে মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছে সরকারি জমি জবরদখল মুক্ত করতে হবে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখানে যারা জবরদখলকারী তারা কিন্তু তৃণমূল কর্মী বলে পরিচিত, এবং শুধুমাত্র সেই কারণে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয় পঞ্চায়েত প্রধানের। যদিও এই শ্যামনগর পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন তারা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে এই জবরদখল মুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছে, কিন্তু তারা উদ্যোগ নেওয়ার পরেও প্রশাসনের কোনো সহযোগিতা পাচ্ছে না বলে তাদের দাবি। এবং এই পঞ্চায়েতের উদ্যোগেই কিন্তু এই 26 সদস্যের যে খাস জমি রয়েছে সেখানে একটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রজেক্ট তারা করবে বলে ঠিক করে, এবং করতে গিয়ে দেখা যায় সেখানে 4টি তৃণমূল কর্মী বলে পরিচিত 4 জন লোক তারা এই জমিটা দীর্ঘদিন ধরে জবরদখল করে রেখে দিয়েছে। এবং যখন তারা জানতে পারে এখানে একটি প্রকল্প হতে পারে সরকারি, ঠিক সেই সময় তারা কিন্তু তড়িঘড়ি সেখানে ইট পাথর দিয়ে কিন্তু কংক্রিটে নির্মাণ করে এবং ঘর তৈরি করে। এবং যখন তারা এই প্রকল্পের কাজ শুরু করতে যায় তখন তারা বাধা সৃষ্টি করে এবং হুমকিয়ে দেয়, এবং এখনো পর্যন্ত প্রশাসনের কোনো সহায়তা পায়নি। তবে অতিরিক্ত জেলা শাসক কিন্তু প্রশাসনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। প্রিয়ঙ্কা, ধন্যবাদ। ঘর করতে লাগলো যে ঘর করলে আর ভাঙাইতে পারবে না, জোর দখল টিএমসির বাড়ি এখন জোর দখল করি ঘর করলি তৃণমূল নেতা, ওরা ওদের ব্যবসা, এখন সরকার ওদের হাতে, এই কথাই বুঝতে পারছি। ওদের এখন হাতে ক্ষমতা আছে, এখন গেলি তো কেস খামারি করবি। এই জায়গাটা পুরোটাই ইললিগাল ভাবে হচ্ছে, এবং আমি এপ্রিল মাসে যখন আমার কাছে আসে এবং আমি তার পরিপ্রেক্ষিতে হচ্ছে কি যে বিএলআরও এসডিও বিডিও স্যারের কাছে জানাই, তো সেই উত্তর আমি পাইনি এখনো অবধি। অবশ্যই প্রভাবশালী হবে, না হলে এত বড় ইললিগাল ভাবে রাতারাতি ধরেন 3 মাসের মধ্যে আপনার কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাচ্ছে সরকারি জমির উপরে, কিন্তু আপনার সরকারি প্রকল্প কাজ সেখানে করতে পারবে না। এটা নিয়ে বিএলআরও অলরেডি এনকোয়ারি করেছে, বিএলআরও এনকোয়ারি রিপোর্ট আমাদের পাঠিয়েছে। বিএলআরওকে বলা হয়েছে ওটা নিয়ে এফআইআর করতে, এবং এভিকশনের জন্য যে অ্যাক্ট আছে সেই অনুসারে আইনানুগ প্রসেস চালু করার জন্য এসডিওকে ওটা জানানো হয়েছে। তো বিএলআরও এসডিওটা দেখছে, আমরা এটা খুব তাড়াতাড়ি এভিকশন করবো। ওখানে এসডিও বিডিও আইসি সবাই অ্যারেস্টও করেছিল যারা যারা এই জমি দখল করেছে, এবং তারা লিখিত দিয়েছে আমরা জমি করব না, এই জমি ছেড়ে দেবো বা ভেঙে নেবো, এইসব বলেছে। যে যে যা খুশি দখল করবে,
লুট করবে, নিয়ে যাবে, সে তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, আমরা কোনোটাই সমর্থন করি না। সরকার প্রশাসন তাদের আইন যেটা আছে আইনের মতো চলবে। চন্দ্রকোনা দিকে নজর রাখি। বেদখল সরকারি জমি উদ্ধার করল চন্দ্রকোনা পুরসভা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার গোসাই বাজার এলাকার ঘটনা। এখানেই খাস জমি দখলের অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। সুকান্ত রয়েছে আমাদের সঙ্গে। সুকান্ত, এবার সেই পুরসভার তরফ থেকে জমি উদ্ধার করা হলো, এবার স্থানীয় বাসিন্দারা কি বলছেন, কতটা খুশি তারা? দেখো প্রিয়াঙ্কা, স্বভাবতই স্থানীয় মানুষ তারা খুশি, কারণ তারা দাবি তুলেছিলেন প্রায় 20 দিন আগে যে 103 নম্বর দাগের যে খাস সরকারি জায়গা, সেই জায়গা বেদখল হয়ে যাচ্ছে। জায়গার পরিমাণ ছিল 31 শতক। সেই জায়গা নিয়ে তারা এলাকায় মার্চ পিটিশন করেন এবং পৌরসভা একটা অভিযোগ জমা করেন যে সরকারি এই জায়গা পুনরুদ্ধার করতে হবে। আর তার 20 দিনের মাথায় ভূমি দপ্তরের সাহায্য নিয়ে চন্দ্রকোনা পৌরসভা সেই জায়গা দখলমুক্ত করলো এবং সেই জায়গার উপরে বোর্ড লাগিয়ে দেওয়া হলো যে এইটা সরকারি জায়গা, এই জায়গায় কেউ ব্যবহার করতে পারবে না। স্বভাবতই এই সরকারি জায়গা পুনরুদ্ধার করার ফলে এলাকার মানুষ খুশি। ধন্যবাদ। একটা দালাল চক্র মিলে চন্দ্রকোনা পৌরসভার মধ্যে যেসব খাস খতিয়ানের জায়গা, তারা এইটা আমরা দীর্ঘদিন ধরে জানি 1 নম্বর খাস খতিয়ানের জায়গা। সেই জায়গাটা মূলত তারা বিক্রি করা বা দালাল একটা চক্র মিলে সেই জায়গাটা বেহাত করার চেষ্টা বা দখল করার চেষ্টা করছিল। আমরা 5 নম্বর ওয়ার্ড তরফ থেকে আমরা জানতে পারি, সঙ্গে সঙ্গে আমরা বাধা দিই। বাধা দেওয়ার সাথে সাথে আমরা ডিএম, এসপি, ভূমি দপ্তর সমস্ত জায়গায় আমরা কমপ্লেন করেছিলাম। তার আজকে মূল উত্তর আমরা পেয়েছি। এখানে এলাকাবাসী একটা পিটিশন করেছিল আমাদের পৌরসভায়, তারপরেই আমরা নড়ে চড়ে বসি, দুপক্ষের আমিন দিয়ে আমরা মাপ করেছি। মাপ করার পরেই জায়গা আমাদের দখলে এসেছে। আমরা সবাই পুলিশ প্রশাসন থেকে আমরা এই জায়গা আজকে অ্যাকোয়ার করলাম। আমরা যেখানে এরকম জায়গা আছে আমরা সেগুলো খোঁজ নিয়ে আমরা তদন্ত করে আমরা ঠিক বের করে নেব, অ্যাকোয়ার করা হবে। আর এদিকে সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বালি পাচার। 1 জুলাই থেকে বালি পাথর তোলা বন্ধের নির্দেশ জলপাইগুড়ির জেলা প্রশাসনের। নির্দেশিকার পরেও চলছে অবৈধ বালি তোলা। লিজ গিজ চেন নদী থেকে বালি পাচার করা হচ্ছে। রকি রয়েছে। রকি, যেখানে প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা জারি করা হলো, তারপরেও কিভাবে চলছে এই পাচার প্রক্রিয়া? প্রিয়াঙ্কা, তোমাকে বলে রাখতে চাইবো, ডুয়ার্সের বিভিন্ন নদীতে কিন্তু পাহাড়ে জল নেমে এসেছে এবং বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন নদীতে। তারপরেও কিন্তু প্রশাসনের যে নিষেধাজ্ঞা 1 জুলাই থেকে ধার্য করা হয়েছে যে নদীগুলি থেকে কিন্তু পাথর বালি উত্তোলন করা যাবে না, সেই জায়গায় কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কতিপয় অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে কিন্তু মাল মহকুমার অন্তর্গত চেল, লিজ, ঘিস প্রভৃতি নদীতে কিন্তু নদীর বুক খালি করে চলছে এবং বালি পাথর পাচার করে দিচ্ছে। এর পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে ঘিস নদীর পাশে অবৈধভাবে তৈরি হয়েছে একটি ক্রাশার মেশিন, যার ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী, এমনটা দাবি করেছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে বিশেষজ্ঞরা। এই জায়গায় কিন্তু অভিযোগ তুলেছে এলাকার বাসিন্দা, পরিবেশপ্রেমী, এমনকি বিরোধীরা, দলের নেতারা, মানে শাসক দলের নেতারা, এমনকি প্রশাসনে কতিপয় আধিকারিক এর সঙ্গে জড়িত আছে বলেই দিনে দুপুরে এ ধরনের কাজ চলছে। না হলে যেখানে আইনতভাবে বর্ষাকালে নদীতে গাড়ি নামানো বা পাথর বালি তোলা নিষিদ্ধ রয়েছে, সেখানে কিভাবে এই ধরনের কাজ চলছে। এই খবর সম্প্রচারের পর প্রশাসন কতটা তৎপর হয় এখন এটাই দেখার। প্রিয়াঙ্কা, বেশ, ধন্যবাদ। নদীগুলো ফ্ল্যাশফ্লাড প্রবণ, মালবাজারের ঘটনাটা তারই ইঙ্গিত দিয়েছিল। এই ধরনের প্রেশার নদীর পাশে যদি গড়ে ওঠে, তাহলে রিভারের যে হ্যাবিটেট এবং তার যে ইকোলজি, এটা অবশ্যই তার উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব আসছে এবং প্রেশারে যেই কম্পনটা অনুভূত হচ্ছে সেটা একটা নয়েজ পলিউশন তৈরি করছে। পাশাপাশি যে ব্যাংক, সেই ব্যাংকটাও কিন্তু ভেঙে যাওয়ার কিন্তু একটা প্রবণতা থাকছে। জলের যে গতিবেগ সেটা কমে গেছে, বিভিন্ন জায়গায় শুকিয়ে গেছে নদী খাল। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই একটা ক্ষতিকারক প্রভাব কিন্তু তৈরি করছে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ডুয়ার্সের বিভিন্ন নদীগুলো থেকে অবাধে বালি পাথর চুরি হয়ে যাচ্ছে এবং প্রশাসনের চোখের সামনে বর্ষাকালে নদীতে কোনো রূপ বালি পাথর তোলা যাবে না, এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মাফিয়া রাজ চলছে। সেখানে বালি পাথরের অবাধ লুট অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
যদি নদীর মধ্যে কোনো কেশার থাকে অবশ্যই প্রশাসনের গাফিলতি আছে, অবশ্যই এটা আমাদের বিএলও সাহেবের দেখা উচিত এবং পুলিশ প্রশাসনেরও দেখা উচিত। আমরা এই বিষয়টা এসপি সাহেব এবং ডিএম ম্যাডামের সঙ্গে কথা বলবো, কারা ওই কেশারের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। কামারহাটিতে কুমারপাড়ায় পুকুর ভরাট। পুকুর ভরাটের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। পুকুর ভরাট রুখতেই বিক্ষোভ এলাকাবাসীর। আবর্জনা ফেলে পুকুর ভরাটের অভিযোগ। সুবীর রয়েছে প্রতিনিধি। সুবীর, পুকুর ভরাট রুখতে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু কাদের বিরুদ্ধে এই অভিযোগ? কারা পুকুর ভরাট করছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে কোথাও কোনো জলা জায়গা, কোনো পুকুর ভরাট করা যাবে না, কিন্তু সেই জায়গা থেকে সেই নির্দেশকে অমান্য করে জমি মাফিয়াদের দৌরাত্ম্য এবং কামারহাটি পৌরসভার 1 নম্বর ওয়ার্ড কুমারপাড়া এলাকাতে সেখানে কিন্তু একদম 5 কাঠার ওপর একটি পুকুর। সেই পুকুর কিন্তু রাতারাতি দিনের আলোয় সেই জায়গা আবর্জনা ফেলে কিন্তু সেই পুকুর ভরাট করা হচ্ছে এবং জমি মাফিয়াদের দিকে অভিযোগ। এবং পার্শ্ববর্তী যে সমস্ত বাসিন্দারা থাকেন সেই পুকুরের জল সেখান থেকে কিন্তু তাদের এলাকাতে ঢুকে যাচ্ছে, তাদের ঘরে ঢুকে যাচ্ছে এবং সেই জায়গা থেকে তারা বারংবার প্রতিবাদ করছেন যে পুকুর কোনো রকমভাবে ভরাট করা যাবে না, কারণ এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু এই পুকুরে স্নান থেকে শুরু করে সমস্ত রকম কাজকর্ম এই পুকুরে তারা করতেন। কিন্তু এই জায়গা থেকে জমি মাফিয়াদের দাপট এবং কোনো একটা জায়গা থেকে তারা যদি মুখ খোলেন তাদের উপরও কিন্তু সেই জায়গা থেকে হুমকি বা এরকম ধরনের ঘটনা চলে আসছে দিনের পর দিন। সেই জায়গা থেকে কিন্তু একদম এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখান এবং তারা পরিষ্কার বলেন যে এই পুকুর আগে যেমন ছিল সেইভাবে ফিরিয়ে দিতে হবে এবং পুকুর ভরাট আগামী দিনে যাতে না হয় তা বন্ধ করার জন্য তারা কিন্তু বিক্ষোভ দেখান। এবং এই ঘটনা যখন আমরা কামারহাটি পৌরসভার পুরপ্রধানের সাথে বিষয়টা জানাই তখন তিনি বলেন কোনো রকম ভাবে জলা জায়গা ভরাট করা যাবে না, পৌরসভাগতভাবে যা ব্যবস্থা নেওয়ার পৌরসভা সেই ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ। हम लोग 30 साल से है घर में, इतना छोटा छोटा बच्चा था तब से 30 बरस से हम लोग यहाँ पर है। पहले ऐसे एकदम नहीं था। 30 साल से यही धर्मा वाला घर में है। अब इतना परेशानी हो रहा है, 4-5 साल से परेशानी हो रहा है। बाकी तो प्रॉब्लम जो है कि तुम लोग बार बार बोलता है हमको, हम कहाँ करेगा, तुम लोग तो देख के घर लिया है ना, भर जाएगा तो हम लोग तो कुछ कर नहीं सकता है, रहना तो रहो, नहीं जाता। हम लोग तो प्रॉब्लम है, हम लोग तो गरीब आदमी खट के कमाने वाला, घर में पानी भर जाता, तुम लोग क्या करेगा। জলা জমি যে কোনো মূল্যেই তাকে রোকা যাবে না, জলা জমিকে জলা জমি ভাবেই রাখতে হবে। তো সেখানে ভাইস চেয়ারম্যান যখন নিজে নিশ্চয়ই ওখানে আছেন, তাহলে আমাকে জানালে পরে যদি এমনি না হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, যার পুকুর কার পুকুর সেসব দেখতে হবে, দেখে আইনানুগ ব্যবস্থা নেব। অন্তত একটা ছোট্ট একটা চিঠি যারা আশেপাশে আছেন তারা লিখিত দিক, আমি যথাযথ ব্যবস্থা নেব।